আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি সৈয়দা সাদিয়া বেনাজির। পুলিশ, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস সহ জরুরি সেবায় নিয়োজিতদের জন্য জ্বালানি তেল বিক্রয়ে রেশনিং পদ্ধতি থাকছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তরে একথা বলেন তিনি। অধিবেশনে শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে সংসদ সদস্য পরিতোষিক ও ভাতাদি সংশোধন বিল 2026 কণ্ঠভোটে পাশ করা হয়। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 21তম কার্যসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বিষয়টি এরই মধ্যে আমরা অ্যাড্রেস করেছি। অধিবেশনে জ্বালানি তেলের বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, জরুরি সেবায় নিয়োজিতদের জন্য জ্বালানি তেল বিক্রয়ে থাকছে না রেশনিং পদ্ধতি বা সীমাবদ্ধতা। এমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ হোক, অ্যাম্বুলেন্স হোক, ফায়ার ব্রিগেড, এই জাতীয় যারা আছে, তাদের উপর থেকে এই যে এমবার্গোটা ছিল এটা সরিয়ে নেওয়া হয়েছে। 2 দিন আগে এটি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। কাজে আশা করি ইনশাল্লাহ এই সমস্যা আর হওয়ার কথা না। জ্বালানি সংকট নিরসনে করণীয় ঠিক করতে চিফ হুইপ নুরুল ইসলাম মুনির আনা সর্বদলীয় কমিটির প্রস্তাব কণ্ঠভোটে পাশ হয়। অধিবেশনে চলমান জ্বালানি সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার কথা বলেন সংসদে সরকারি ও বিরোধী দলের সাংসদরা। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতার পক্ষে মাননীয় চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলামের প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে বর্ণিত কার্যপরিধি ও মেয়াদসহ কার্যপ্রণালী বিধির 266 বিধি অনুযায়ী বিশেষ কমিটি গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে সংসদ সদস্য পরিতোষিক ও ভাতাদি সংশোধন বিল 2026ও পাশ হয় কণ্ঠভোটে। The Members of Parliament Remuneration Allowances Amendment Bill 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। জ্বালানি তেল সরবরাহ বৃদ্ধি ও ফুয়েল পাসের কারণে কিছুটা ভোগান্তি কমেছে চালকদের। সেই সাথে ফিলিং স্টেশনগুলোতে ফিরে এসেছে শৃঙ্খলা। চালকরা বলছেন সব কয়টি পাম্পে এখনও সঠিকভাবে তেল পাচ্ছে না, তাই সরবরাহ বাড়িয়ে ভোগান্তি কমিয়ে আনার দাবি জানান তারা। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। জ্বালানি তেল বিগত কয়েকটা দিন যেটা নিয়ে ছিল ব্যাপক হইচই। ঘন্টার পর ঘন্টা তেলের জন্য এক কঠিন ধৈর্য পরীক্ষা দিতে হয়েছে গ্রাহকদের। তবে তেলের দাম বৃদ্ধি ও ফুয়েল পাস সিস্টেম চালু করার পর প্রতীক্ষার প্রহর যেন কিছুটা কমে এসেছে। আগের তুলনায় আজকে সিরিয়ালটাও কম, ভোগান্তিটাও একটু কম, আর তেলের পরিমাণটাও মনে হচ্ছে একটু ভালোভাবে দিতেছে। 5-6 ঘন্টা লাইনে দাঁড়ায় থাকতাম তেল নেওয়ার জন্য, এখন আশা করি 1.5 থেকে 2 ঘন্টার ভিতরে তেল পেয়ে যাচ্ছি। রাজধানীর অধিকাংশ ফিলিং স্টেশনে এখনও সরবরাহ স্বাভাবিক হয়নি, তাই সময় বেঁধে তেল দিতে হচ্ছে। অন্য পাম্পে সিরিয়াল দিছি, বলতেছে 12টার থেকে দিবে, তাই এতক্ষণ দাঁড়ায় থাকা তো সম্ভব না, কারণ আমরা তো জীবন জীবিকার জন্য গাড়ি চালাই এখন বর্তমান। সরকার তো বলে যে তেলের প্রচুর পরিমাণ তেল আছে, ঠিক আছে, তাহলে ওই হিসাবে তো আমরা তেল পাচ্ছি না, পুরো ভোগান্তিতে আছি। যতগুলা পাম্প আছে ঢাকায় সবগুলা যদি খোলা থাকতো, ওপেন থাকতো, তাহলে এই সিরিয়ালটা এত দূর যাইতো না। প্রতিটা পাম্প মনে করেন যে 90% পাম্প অফ। এখন দিবে না, সকালে দিবে না, বিকালে দিবে, রাত্রে দিবে, এক এক সময় এক এক টাইমে তেল দিবে এরা। এই যে সিরিয়াল আইছে যে কারণটা এটাই। আমরা চাচ্ছি যে গভর্নমেন্ট তেলের ঘাটতিটা পূরণ করুক এবং মানুষের মনে স্বস্তি ফিরে আসুক। যে একটা আতঙ্ক নিয়ে মানুষ দেশে বসবাস করতেছে, এই আতঙ্কটা দূর হোক। তেলের সরবরাহ বৃদ্ধি নিশ্চিত করা গেলে ভোগান্তি একেবারে কমে যাবে বলে মনে করছেন এই ফিলিং স্টেশন কর্মকর্তা। এখন আমাদের যে তেলটা সরবরাহ করি আমরা, সেটা তো যতক্ষণ থাকে ততক্ষণই দিতে হবে বা ততক্ষণ দেই, এরপর না থাকলে আর কোত্থেকে দেবে। যেমন গতকালকে আমরা ধরেন 7:30 পৌনে 8টার দিকে পাম্প চালু করছি, আজকে সকাল 11টা পর্যন্ত অল্টারনেট চলতেই আছে, কোনো থামে নাই। এখন শেষ হয়ে গেছে, এই মুহূর্তে তো একটু বিঘ্ন ঘটতেই আছে, আবার আসলে আবার চালু হয়ে যাবে। তাহলে এই হিসাবে যোগানটা যদি আর একটু বেশি হতো, তাহলে এই যে গ্যাপটা, যে ফাঁকাটা আছে, এটা থাকতো না। এদিকে ফুয়েল পাস খোলার জটিলতা কমাতে রাজধানীর প্রতিটি ফিলিং স্টেশনে সরকারের পক্ষ থেকে রাখা হয়েছে একজন কর্মকর্তা। বিপুল দেব রায়, আরটিভি, ঢাকা।
গত 24 ঘন্টায় হাম রোগে সন্দেহজনক মৃত্যু হয়েছে 8 জনের, আর এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা 216 জন। এর মধ্যে এ পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে 43 জনের। এ সময় হাসপাতালে সন্দেহজনক হাম রোগীর শনাক্তের সংখ্যা 1421 জন, আর মোট 32,028 জন। 24 ঘন্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা 143 জন। মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা 4,603 জন। এ সময় সবচেয়ে বেশি মারা গেছে ঢাকায়। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সারা দেশে চলমান এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। প্রশ্ন ফাঁস সংক্রান্ত গুজব ছড়ানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি বিশেষ আহ্বান জানান তিনি। বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে গুজব ছড়ানো হলেও তা যাচাই না করে প্রচার করলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। আপনার দায়িত্ব রয়েছে একটি নিউজ দেওয়ার আগে সেটাকে ভেরিফাই করা, তাই না? আপনাদের সকলকে এই দায়িত্বটা আছে না? আপনাদের দায়িত্ব পালন করেন, আর আমরা আপনাদের কথায় আপনাদের শুনে আমরাও সচেতন রয়েছি। আমাদের সকল চেষ্টা রয়েছে সুন্দর পরিবেশে সুন্দর পরীক্ষা নেওয়ার জন্য, এবং এই গুজবে না কান দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। বিবাদ, বিতর্ক ও প্রতিবাদ হতে পারে, তবে আলোচনার মাধ্যমে সকল প্রশ্নের মীমাংসা করতে হবে। তবেই স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, বাংলাদেশ অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত। কৌশলে কেউ তা ভুলিয়ে দিতে চাইলেও তা ভুলানো যাবে না। এ সময় রিজভী আরও বলেন, জ্বালানি সংকট বিএনপির নয়, বৈশ্বিক সংকট। আমদানি ক্ষেত্রে রুফটপ সোলারের ট্যাক্স কমিয়ে জনগণকে ব্যবহারে উদ্বুদ্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া হামে যাতে আর কোনো শিশুর মৃত্যু না ঘটে সেই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান রিজভী। সরকারের যে দল আছে এবং বিরোধী দলের মধ্যে আলোচনা, ডিসকাশন, ডিবেট, ডিসকোর্স এগুলো অব্যাহত থাকবে। হ্যাঁ, প্রতিবাদ হতে পারে, প্রতিবাদও গণতান্ত্রিক আলোচনার বা গণতান্ত্রিক পদ্ধতিরই একটি অংশ। সে প্রতিবাদ করতে পারে, কিন্তু এর সাথে আলোচনাও থাকতে হতে পারে, এবং আলোচনার মধ্যে দিয়েই বিভিন্ন ধরনের যে বিতর্কগুলো, সেই বিতর্কের অবসান হওয়া সম্ভব। দীর্ঘ প্রতীক্ষার পর আগামী 27 এপ্রিল প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃত বিজড়িত উলাশী যৌথনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করতে যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কৃষি ও সেচ ব্যবস্থার আমূল পরিবর্তনে এই বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। যশোর থেকে বি.এম. ফারুকের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। বাংলাদেশ খাল খনন বিপ্লবের স্বপ্নদ্রষ্টা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত যশোরের শার্শা উলাশী জগন্নাথপুর খাল নতুন রূপ পাচ্ছে অর্ধশত বছর পর। স্থানীয়দের কাছে খালটি পরিচিত জিয়া খাল নামে। 1976 সালের 1 নভেম্বর নিজ হাতে এই খালের খনন কাজ শুরু করেছিলেন জিয়াউর রহমান, কিন্তু দীর্ঘ অবহেলায় পলিজবে বর্তমানে অস্তিত্ব সংকটে পড়েছে এই ঐতিহাসিক সেচ পথ। শুষ্ক মৌসুমে খালটির পানি শূন্যতা আর বর্ষায় জলবদ্ধতায় দিশেহারা স্থানীয়রা। তাদের দুর্ভোগ নিরসন ও নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের অংশ হিসেবে খালটি খননের কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এ প্রকল্পের উদ্বোধন করতে শার্শার মাটিতে পা রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমন উপলক্ষে সীমান্তবর্তী জনপদে বইছে উৎসবের আমেজ। প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, উনি তখন প্রধানমন্ত্রী হয় নাই, যশোরে একটা বক্তব্য দিয়েছিল। উনি বলেছিল যে উলুশী খালের কথা কি আপনাদের মনে আছে? আমরা বলেছিলাম জি, আমাদের মনে আছে। উনি বলেছিল যে উলুশী খাল আমি কাটাতে যাব ইনশাল্লাহ। এখানে মাটি কেটে জিয়া রহমানের মাথায় দিয়েছে, এবং জিয়া রহমান আবার মাটি কেটে আর এক পুলিশের মাথায় দিয়েছে। সবার অংশগ্রহণে এই কর্মসূচি সফল করার কথা জানান শার্শা উপজেলা বিএনপি। উলুশী যদুনাথপুরের যে খাল জিয়া খাল নামে পরিচিত, ওই খালটি উনি পুনর্খননের জন্য 27 এপ্রিল আমাদের শার্শা আসছেন। আমরা এই খাল খনন কর্মসূচিতে সকলে অংশগ্রহণ করে
সুন্দরভাবে এই খনন কাজটি আমরা সম্পন্ন করবো ইনশাআল্লাহ। স্বাধীনতার পর খাল খননের জিয়াউর রহমানের সেই নন্দিত উদ্যোগের আধুনিক রূপায়ণই এখন সময়ের দাবি। শার্শাবাসীর প্রত্যাশা এই পুনর্খননের মাধ্যমে আবারও প্রাণ ফিরে পাবে কৃষি নির্ভর স্থানীয় অর্থনীতি। লিওন আজাদ, RTV। দর্শক, এই মুহূর্তে যশোর ঈদগাহ ময়দানে আছেন সহকর্মী রুদ্র রফিক, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রফিক, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যশোরের প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? সেখানকার পরিবেশ পরিস্থিতি আমাদের বিস্তারিত জানাবেন। সাদিয়া, সরকার গঠনের পর প্রথমবারের মতো কিন্তু যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং তার আগমনকে ঘিরে যশোর শহরে কিন্তু একটি সাজ রব বিরাজ করছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি যে স্থানে, এটি একটি ঐতিহাসিক স্থান। বিগত সময়ের যারা রাষ্ট্রপ্রধানরা ছিলেন তারাও কিন্তু নানা সময়ে এই মাঠে এসে জনসভা করেছেন, এবং আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমান তিনিও কিন্তু এই যশোর ঈদগাহ ময়দানে এসে জনসভায় বক্তব্য দিবেন। আপনাকে একটু জনসভা মঞ্চের সার্বিক অবস্থা দেখাতে চাই। আমরা যেটি এসে দেখেছি যে এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে একেবারে মঞ্চ পুরোপুরি প্রস্তুত বলা যায়। একেবারে শেষ সময়ের যে কাজটুকু রয়েছে সেই কাজগুলো কিন্তু যারা দায়িত্বে রয়েছেন তারা করছেন। ইতোমধ্যেই কিন্তু এই মঞ্চ এবং মঞ্চের আশেপাশের যে এলাকা রয়েছে সেই এলাকা কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। বিশেষ করে পিজিআর, SSF এর সদস্য এবং অন্যান্য যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু ইতোমধ্যে নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক খোকন সাহেব, এবং তিনি যশোর জেলা পরিষদের প্রশাসক। তার কাছ থেকে একটু জেনে নেব, একটু বলবেন যে প্রধানমন্ত্রী তো আগামীকাল আসছেন, আপনাদের সার্বিক প্রস্তুতি কতটুকু হয়েছে একটু যদি বলতেন। যে আমরা ওনার প্রোগ্রাম পাওয়ার পরে থেকেই আমরা প্রস্তুতিমূলক কাজ শুরু করে দিই। ইতিমধ্যে আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমাদের জানেন তো অনেকগুলো ভেন্যুতে ওনার প্রোগ্রাম আছে, এবং সর্বশেষ যেটা জনসভা, এই জনসভার জন্য আমাদের ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে, এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আছে। কারণ নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী আজকে প্রথম 2 মাসের মাথায় যশোরে আসছেন। এটা আমাদের এলাকার মানুষের জন্য একটা আনন্দের বিষয়, এবং যে প্রকল্পগুলো উনি উদ্বোধন করছেন সেগুলো আমাদের নির্বাচনী কমিটমেন্ট ছিল, এবং এই 2 মাসের মধ্যেই আমরা কমিটমেন্টগুলো পূরণের সূচনা করতে যাচ্ছি। এটি আনন্দের বিষয়। সাথে আপনাকে একটু জানিয়ে রাখি, আগামীকাল সকাল 10:15টায় তিনি ঢাকা থেকে রওনা হয়ে যশোর বিমানবন্দরে অবতরণ করবেন, এবং 11:30টায় শার্শা উপজেলার যে খালটি রয়েছে তার বাবার অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত উলাসী খাল, সেই খালটি পুনঃখনন তিনি করবেন, এবং তারপরে সেখানে একটি সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন, এবং পরবর্তীতে আরও বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। মেডিকেল কলেজ বা মেডিকেল হাসপাতাল যেটি রয়েছে যশোরে সেটি তিনি পরিদর্শন করবেন, এবং পরবর্তীতে বিকেল 3:30টায় এই ঐতিহাসিক যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। তো সাদিয়া, এই ছিল যশোর থেকে আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ রফিক। মত দ্বিমতে উত্তপ্ত দেশের রাজনীতি। নানা ইস্যুতে ভিন্ন মত থাকলেও বৈশ্বিক সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার কথা বলছে সরকারি ও বিরোধী দল। বিএনপি বলছে বিভাজন নয়, সবাইকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত দেশ গড়ার কথা। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শুধু বিরোধিতার স্বার্থে কথায় সীমাবদ্ধ থেকে কর্মকাণ্ডে ঐক্য না দেখালে দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে তৃতীয় পক্ষ, যা 2 দলের জন্যই বয়ে আনতে পারে কঠিন সময়। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। দায়িত্ব গ্রহণের পর নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়েছে সরকার। দেশে ভঙ্গুর অর্থনীতি থাকা অবস্থায় দায়িত্ব গ্রহণ এ সমস্যা কাটিয়ে ওঠার আগেই সঙ্গে যোগ দিয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে কৃত্রিম জ্বালানি সংকট। অন্যদিকে গণভোট, জুলাই সনদ সহ বিভিন্ন ইস্যুতে বিরোধী দলের ক্রমাগত চাপ সংসদের উত্তাপ গড়াচ্ছে রাজপথে। সেই সংবিধান হতে হবে জনগণের সংবিধান। সমস্যায় জর্জরিত সরকার এত কিছু সামলে পর্যায়ক্রমে বাস্তবায়ন করে চলছে নির্বাচনী প্রতিশ্রুতি। জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে বিরামহীন কাজও করছেন সরকার প্রধান। সংসদে নানা ইস্যুতে সরকার ও বিরোধী দলের মাঝে মত ও দ্বিমত থাকলেও বৈশ্বিক সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার কথা বলছে 2 দলই। আমরা বিরোধী দলকে আমন্ত্রণ জানাবো আমাদের অবস্থান থেকে, আমরা বসবো, আমরা আলোচনা করব। তবে মাঠের পরিস্থিতি বলছে ভিন্ন কথা।
বিভিন্ন সময়ে পরস্পর বিরোধী বক্তব্যে উত্তপ্ত হচ্ছে রাজপথ। শুরু থেকেই বিএনপি বলছে সবাইকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত দেশ গড়তে চায় তারা। অনেক আত্মহতি, অনেক ত্যাগ তিরকের পরে আমরা যে গণতন্ত্র ফিরে পেয়েছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বারবার একটা কথা বলছে, আমরা এখন বিভাজনের রাজনীতি বিশ্বাস করি না। আমরা চাই বিরোধী দল, সরকারি দল সবাই মিলেমিশে এই যে সমস্যা, এই সমস্যা থেকে উত্তরণের আমরা প্রচেষ্টায় আছি। দলটির আরেক নেতা জানান, গণতন্ত্র রক্ষার স্বার্থে আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। বিরোধী রাজনীতির কতগুলো স্পেস থাকে, পার্লামেন্টের ভিতরে, পার্লামেন্টের বাইরে, সেটা তারা বলতে পারে, জোরালো সমালোচনা করবে, কিন্তু পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেলে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। কথা হতে থাক না, সমালোচনা হতে থাক, বলতে থাকো, কিন্তু আমারটাই মানতে হবে। এই বাধ্য করাকরির যদি হয় তাহলে গণতন্ত্র অ্যাট স্টেক হবে, বিপন্ন হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক এমন পরিস্থিতিতে ঐক্যবদ্ধ না থাকলে দেশকে অস্থিতিশীল করার সুযোগ নিতে পারে তৃতীয় পক্ষ। জুলাই সনদের ভিত্তিতে এবং অন্যান্য ডকুমেন্টের ভিত্তিতে সরকার এবং বিরোধী দল অনেকটা কাছাকাছি পৌঁছেছে। তো এই জায়গায় যদি বাহিরে এবং ভেতরে, সংসদের ভেতরে এবং বাইরে যদি আমরা একই রকমের রাজনীতি দেখতে না পাই, তাহলে এটি ক্ষতিকর হতে পারে, অথবা ভবিষ্যতে রাজনীতির মধ্যে সংঘাত তৈরি হতে পারে, অথবা তৃতীয় কোনো পক্ষ এই সুযোগটি নিতে পারে। ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি সরকারের গঠনমূলক সমালোচনার কথাও জানান এই রাষ্ট্রবিজ্ঞানী। তার বক্তব্যে এবং কর্মকাণ্ডে ফুললি সাপোর্ট করে। শামীম চৌধুরী, RTV, ঢাকা। বিশ্বব্যাপী তৈরি পোশাক শিল্পে নানা সমস্যার মধ্যে বাংলাদেশেও এখন আমদানি রপ্তানিতে নানা হয়রানি ও সময় ক্ষেপণের অভিযোগ করেন পোশাক শিল্প মালিকরা। এছাড়া অযৌক্তিক করের কথাও বলেন তারা। সমস্যা সমাধানে উৎসে কর কমানো, মেড ফাইবার ও সোলার উৎপাদনে নীতি সহায়তা বাড়ানোর তাগিদ দেন তারা। তবে এখনও ব্যবসায়ীদের বড় একটি অংশ ভ্যাট ট্যাক্স দিচ্ছে না বলে অভিযোগ করেন NBR চেয়ারম্যান তহিদুর রহমানের রিপোর্ট। বেশ কয়েক মাস ধরে পোশাক শিল্পের নেতিবাচক রপ্তানি ধারা অব্যাহত। এমন বাস্তবতায় জাতীয় রাজস্ব ভবন মিলনায়তনে প্রাক বাজেট আলোচনা, যেখানে পোশাক শিল্প খাত সংশ্লিষ্ট সব সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সাবকন্ট্রাক্টর যিনি ফ্যাক্টরি, তিনিও কিন্তু ডিরেক্ট এক্সপোর্টার, হয়তো ওই নির্দিষ্ট সময় তার অর্ডার কম আছে বলে আমারটা করছে, এবং এটা ভিজাভিজ, অনেক সময় আমি আবার করবো তারটা। সো এই ক্ষেত্রে এটা হলো ডুয়াল ট্যাক্সেশন হচ্ছে। শিল্প খাতের নানা সমস্যার কথা তুলে ধরেন তারা। পোশাক রপ্তানি বাড়াতে উৎপাদনে বৈচিত্র্য আনা সহ নানা সহায়তার দাবিও জানান উদ্যোক্তারা। বহির্বিশ্বে অলমোস্ট 70% RNG is predominated by man-made fiber, যেখানে আমাদের ট্যাপিং একদমই নাই বললেই চলে। আমরা এই সেক্টরে অগ্রসর হতে চাই। অগ্রসর হতে হলে কি করতে হবে? আপনাদের সহযোগিতা। সেখানে আপনার AIT দেওয়া আছে বেশ কিছু নতুন মেটেরিয়ালের উপরে, আমরা সেটা উল্লেখ করেছি। আপনারা যদি AIT-টা বাদ দেন, শুল্কমুক্ত তো আছে, আপনার কন্টেন্ট আমরা আনতে পারি, তাহলে আমরা এই সেক্টরটা তো একটু অগ্রসর হতে পারবো, কর্মসংস্থান হবে। যে আমার যখন 2 ঘন্টা 3 ঘন্টা লোডশেডিং হয়, এই লোডশেডিং টাইমে পুরাটাই আমাকে সোলার সিস্টেমে আমাকে চালাইতে হবে। সেটা চালাবার জন্য আমার কিন্তু এখন ব্যাটারি, মানে এটাকে বলে সোলার লিথিয়াম ব্যাটারি, ইয়েস, এটাকে সোলার জেনারেটর বলি আমরা, সোলার জেনারেটর। এখন এই ব্যাটারি আমদানির ক্ষেত্রে বেশ কিছু আপনাদের বিধিনিষেধ আছে। আমার মনে হয় এই জায়গাটা এখন নতুন করে আপনাদের একটু দেখা দরকার। বাংলাদেশের রাজস্ব আহরণ দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম মন্তব্য করে NBR চেয়ারম্যান রাজস্ব আওতা বাড়ানোর কাজ চলছে বলে জানান। অটোমেশনের ফলে কর ফাঁকি কমে আসবে বলেও আশা করেন তিনি। অটোমেশন করার ফলে আমাদের লাইফটা একটু সহজ হয়েছে। আমরা যেহেতু সাহস করে গতবার ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ারদের রিটার্ন করলাম, এটাতে আমাদের সবচেয়ে বড় সুবিধা যেটা হয়েছে, এখন আমাদের কাছে ডাটা আছে। আমরা বিভিন্ন পলিসি ডিসিশন নিতে গেলে এখন ডাটা অ্যানালাইসিস করে অবজেক্টিভ এভিডেন্স নিয়ে আমরা প্রেডিক্টেবিলিটি নিয়ে আসলে ডিসিশনগুলো নিতে পারবো। এটা একটা। আরেকটা হচ্ছে, এখন আগে যেরকম আমার কোন ট্যাক্স পেয়ার রিটার্ন দিয়েছে, কোন ট্যাক্স পেয়ার রিটার্ন দেন নাই, এই বিষয়টা মানে হাতড়ে বের করতে হতো, এবং এই কঠিন কাজটা আমাদের ফিল্ড লেভেলের অফিসারদের বা স্টাফদের করা খুব কঠিন হতো বা করতো না। এখন এটা সহজ হয়ে গেছে। আমার ইটিন ডাটাবেস এবং এই রিটার্ন ডাটাবেস আমাকে অটোমেটিক্যালি লিস্ট তৈরি করে দেবে কারা রিটার্ন দেয়নি, নন ফাইলার। এবং আমরা অটোমেটেড বেসিসে যেটা করতে পারছি,
এই নন ফেলারদের লিস্ট থেকে তাদের যে অটোমেটিক্যালি নোটিশও জেনারেট করে ফেলতে পারছে। পোশাক শিল্পের সাথে প্রযুক্তি খাতের সংগঠন বেসিসের প্রতিনিধিরাও বাজেট আলোচনায় মতামত দেন। আপনি রেজিস্ট্রেশন করেছেন, আপনি মোবাইল ফোন। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। এদিকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাস্তবমুখী ও ব্যবসা বান্ধব বাজেট প্রণয়ন অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড NBR এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। তিনি বলেন, কর ব্যবস্থার আধুনিকায়ন, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং উদ্যোক্তা বান্ধব নীতিমালা প্রণয়নের উপর গুরুত্ব দেবে সরকার। জাতীয় প্রেস ক্লাবে গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি। শিল্প উদ্যোক্তাদের সমস্যা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করার কথা বলেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত 2 বাংলাদেশি PhD শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেছে বাংলাদেশ। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম এমন নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের বিচার চান। তিনি বলেন, নিহত 2 শিক্ষার্থীর পরিবারের সাথে সরকার যোগাযোগ রাখছে। এছাড়া সেনেগালে ঢাকার আন্তর্জাতিক ফোরামের সফরে আফ্রিকার দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে বেশ অগ্রগতি হয়েছে। এদিকে বাংলাদেশি জাহাজ জয়যাত্রা সহ সব জাহাজে ইরানের হরমুজ প্রণালী পার হবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আমাদের মন্ত্রণালয়, আমাদের ওয়াশিংটন ডিসির মিশন, বাংলাদেশ এমবেসি, স্টেট ডিপার্টমেন্ট, FBI থেকে শুরু করে সকল সংশ্লিষ্ট এজেন্সির সাথে আমরা যোগাযোগ রাখছি প্রতিনিয়ত। আমি ব্যক্তিগতভাবে 2 জনের গার্জিয়ানের সাথে আমি কথা বলেছি। একটি মেয়ে বৃষ্টি, ও যে নিহত হয়েছে, ওর ভাইয়ের সাথে আমি কথা বলেছি, এবং ছেলে লিমন, ওর বাবার সাথে আমি কথা বলেছি গতকালকে। আমাদের পক্ষ থেকে আমরা সকল সহযোগিতা করব। আমরা দাবি করব বাংলাদেশ থেকে এবং মন্ত্রণালয় থেকে যাতে যুক্তরাষ্ট্র এর ইনভেস্টিগেশনটা ভালো মতো করে, দ্রুততার সাথে করে, এবং যারা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে সেটা বের করে যেন তাদেরকে বিচারের আওতায় আনা হয়। এবার মধ্যপ্রাচ্য সংঘাত প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি হোটেলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজের সময় গোলাগুলির ঘটনা ঘটেছে। এরপরই জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয় ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে। পরে সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে ইরানের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক বাতিল করে ট্রাম্প। ইরানও সরাসরি ওয়াশিংটনের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে, যা যুদ্ধ পরিস্থিতিকে আবারও উস্কে দিচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। নির্বাচনের সময় দুর্বৃত্তের গুলি থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর আবারও একবার তাকে হত্যা চেষ্টা করে আততায়ী। সর্বশেষ শনিবার রাতে ওয়াশিংটনের হিলটন হোটেলে ট্রাম্পের নৈশভোজের সময় আবারও গোলাগুলির ঘটনা ঘটে। তবে এবার লক্ষ্য ডোনাল্ড ট্রাম্প ছিলেন কিনা তা নিয়ে নিশ্চিত হওয়া না গেলেও হঠাৎ শব্দ পেয়ে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয় প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে। পরে বিবিসির খবর, এক নিরাপত্তা কর্মীর বরাতে জানানো হয় 7 থেকে 8টি গুলি ছোড়ে বন্দুকধারী। সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ট্রাম্প। এদিকে শান্তি আলোচনায় পাকিস্তানের প্রচেষ্টার মধ্যেই মার্কিন প্রতিনিধি দলের ইসলামাবাদ সফর বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকেও জানানো হয়েছে তাদের হামলার প্রস্তুতি নেওয়া রয়েছে। তবে পাকিস্তান ছাড়ার প্রায় 2 দিন পর আবারও দেশটিতে আসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার এমনই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। তবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে তার সরাসরি বৈঠকের কোনো সম্ভাবনা আপাতত নেই বলে উল্লেখ করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। অন্যদিকে চলমান যুদ্ধবিরতির মধ্যেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত 7 জন নিহত হয়েছে। 3 শিশুসহ আহত হয়েছে আরও 24 জন। আব্দুল মালেক, RTV। 13,445 কোটি টাকা ব্যয়ে 14টি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় অনুমোদন করেছে সরকার। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন 8,089 কোটি 56 লাখ টাকা।
প্রকল্প ঋণ 5,340 কোটি 26 লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন 15 কোটি 59 লাখ টাকা। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয় মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, প্রকল্পের ব্যয়ে সাশ্রয়ী হতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়াও বিগত সময়ে নেওয়া প্রকল্পগুলো রিভিউ করার কথা বলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। 17টি প্রকল্প টেবিলে উত্থাপিত হয়েছিল, 15টি নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে 6টি নতুন প্রকল্প আছে 17টির মধ্যে, 7টি সংশোধিত এবং 4টি মেয়াদ বৃদ্ধি। যেগুলো চলমান প্রকল্প এবং যেসব প্রকল্প প্রস্তাবিত হয়েছে বিগত সময়গুলোতে, সেই সব প্রকল্পগুলোকে আমাদের রিভিউ করতে হবে। তো আমরা যথাসম্ভব রিভিউ করার চেষ্টা করছি। আগস্টের মাঝামাঝি সময়ের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 300 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহমুদ আনাম। রবিবার সচিবালয়ে একথা জানান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। তিনি জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং হচ্ছে আগামী মঙ্গলবার। এই ফুয়েলিং চালু হলে আগামী আগস্ট মাসে জাতীয় গ্রিডে 300 মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হওয়ার বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমান রূপপুরে উপস্থিত থেকে উদ্বোধন করবেন বলেও জানান মন্ত্রী। দুই 4 মেগাওয়াট করতে করতে ইট উইল টেক অ্যারাউন্ড 2 months. Let's say middle of August or 3rd week of August আমরা আল্লাহ চাইতো 300 মেগাওয়াটস বিদ্যুৎ আমরা ন্যাশনাল গ্রিড দিতে পারবো বলে আমরা আশা করছি। এন্ড ডিসেম্বর অর ফার্স্ট উইক অফ জানুয়ারি 2027 আমরা 1000+ মেগাওয়াট আল্লাহ চাইতো ন্যাশনাল গ্রিড দিব ইনশাল্লাহ। 14 বছর পেরিয়ে গেলেও উদ্ঘাটন হয়নি সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডের রহস্য। রোববার এই হত্যা মামলার তদন্তে সরকার গঠিত টাস্কফোর্সকে আরও 6 মাস সময় বাড়িয়ে দিয়েছেন হাইকোর্ট। 2012 সালের একটি রিট আবেদনের শুনানিতে বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি AFM সাইফুল করিমের দ্বৈত বেঞ্চ আদেশ দেন। যদিও তদন্ত প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে বলেও জানান অ্যাটর্নি জেনারেল। আর বাদীপক্ষের দাবি এটি তদন্ত সংস্থার ব্যর্থতা। GM মাহমুদের রিপোর্ট। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় খুন হন মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার এবং ATN বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। ঘটনার পরদিন রুনির ভাই অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করলে শুরু হয় তদন্ত। প্রথমে পুলিশ, পরে র্যাব এ মামলার তদন্ত করলেও দীর্ঘ সময়ে প্রতিবেদন দিতে না পারায় হাইকোর্টের নির্দেশে একটি টাস্কফোর্স গঠন করে সরকার। এ সংস্থাটিও 3 দফা পরিবর্তন করল প্রতিবেদন দাখিলের সময়। তদন্ত শেষ না হওয়াকে দুঃখজনক উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, তথ্য উপাত্তের ঘাটতির কারণে বিলম্ব হলেও ঘটনাটি ধামাচাপা দেওয়ার সুযোগ নেই। অভিযুক্তদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। যারা শুরুতেই তদন্তকারী কর্মকর্তা, তদন্ত সংস্থার সঙ্গে দায়িত্বে ছিলেন, রাজনৈতিক ব্যক্তি ছিলেন, তাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে অ্যাক্সেস করার জন্য তারা সেটা পাচ্ছেন না বলে আমাকে জানিয়েছেন। তবে টাস্কফোর্স আমাকে জানিয়েছেন ইতিমধ্যেই আমাদের বেশ কয়েকজন সাংবাদিক, তাদেরকে তারা জিজ্ঞাসাবাদ করেছেন এবং তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছেন। তবে বিচার প্রক্রিয়া আরো বিলম্বিত হওয়ার শঙ্কা জানিয়ে বাদীপক্ষের আইনজীবী বলেন, অদক্ষতা কিংবা রাজনৈতিক যে কারণেই হোক এ হত্যাকাণ্ডের তথ্য উদ্ঘাটন না হওয়া তদন্তকারী সংস্থা ও বিচার ব্যবস্থার জন্য লজ্জার। হাউ ফানি ইজ দিস? একটা ক্রিমিনাল ইনভেস্টিগেশন র্যাব করবে, ইনভেস্টিগেশন করবে তো CID অথবা PBI। ওখান থেকে এখন এসে আমাদেরকে বলছেন যে অনেক এভিডেন্সেই তারা রিলেট করতে পারছেন না। আমরা নেগলিজেন্স যদি থাকে তাহলে we will file an application against them to take departmental proceeding against the concerned police officer. এর আগে গত বছরের 23 অক্টোবরও মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয় টাস্কফোর্স। অন্যদিকে নিম্ন আদালতেও 125 বার পিছিয়েছে প্রতিবেদন দাখিলের সময়। GM মাহমুদ, RTV, ঢাকা।
জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলনকারীদের ইন্টারনেট আন্দোলনকালীন সময়ে ইন্টারনেট বন্ধ করে হত্যা নির্দেশ সহ 3 অভিযোগে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ চলছে এই সাক্ষ্য। পরে এই ট্রাইব্যুনালে রাজধানীর মোহাম্মদপুরে 9 জনকে হত্যা মামলায় নানক তাপস সহ 28 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি হবার কথা রয়েছে। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধ মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ যুবলীগ ছাত্রলীগের শীর্ষ 7 নেতার বিরুদ্ধে জবানবন্দি দেয়া তদন্ত কর্মকর্তাকে দ্বিতীয় দিনের জেরা করছেন আসামি পক্ষের আইনজীবী। 16 বছর পর আবারও পর্দায় ফিরছে বন্ধ হয়ে যাওয়া জনপ্রিয় টেলিভিশন চ্যানেল 1। 2010 সালের 27 এপ্রিল হঠাৎ সম্প্রচার বন্ধ হয়ে যাওয়ার পর দীর্ঘ সময় অন্ধকারে ছিল চ্যানেলটি। এবার নতুন পরিকল্পনা ও ভিন্ন আঙ্গিকে পুনরায় যাত্রা শুরু করতে যাচ্ছে তারা। রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে এই আয়োজন হয়। এতে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আল মামুন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি জানান, চ্যানেল 1-এর এই প্রত্যাবর্তন ঘিরে গণমাধ্যম অঙ্গনে তৈরি হয়েছে নতুন করে আগ্রহ ও প্রত্যাশা। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তির টাকার জন্য নিবন্ধন শুরু হয়েছে। মা বাবার মধ্যে অভিভাবক হিসেবে যার নাম থাকবে তার এনআইডি দিয়ে নিবন্ধন করতে হবে। স্কুল ও মাদ্রাসার 6ষ্ঠ শ্রেণী এবং একাদশ ও আলিম প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীরা উপবৃত্তির জন্য মোবাইল ব্যাংকিং নগদ নম্বর দিয়ে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের জন্য ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এরপর মেনুতে গিয়ে প্রাথমিক নির্বাচন অপশনে চাপ দিয়ে নতুন শিক্ষার্থী এন্ট্রি অপশনে চাপ দিতে হবে। এরপর এন্ট্রি ফর্মে শিক্ষার্থীর তথ্য, ঠিকানা ও আর্থসামাজিক তথ্য দিয়ে নিশ্চিত করে তা সংরক্ষণ করতে হবে। 7 মে 2026 পর্যন্ত চলবে নিবন্ধন। তিন ম্যাচ সিরিজের প্রথম টি20তে কাল চট্টগ্রামে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ওয়ানডের মতো জয়ের ধারাবাহিকতা ধরে রেখে প্রথম ম্যাচেই এগিয়ে যেতে চায় টাইগাররা। অধিনায়ক লিটনের আশা, মোস্তাফিজ নাহিদ রানার অনুপস্থিতিতে দায়িত্ব কাঁধে তুলে নেবেন দলে সুযোগ পাওয়ার অন্য বোলাররা। অপরদিকে কিউ অধিনায়ক টম লাথামের বিশ্বাস, জয় দিয়ে সিরিজ শুরু করবে তার দলও। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে খেলাটি শুরু হবে দুপুর 2টা থেকে। চট্টগ্রাম থেকে ইমরাউল কায়েস মিঠুর ক্যামেরায় আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশের লক্ষ্য এবার টি20 সিরিজ। দীর্ঘদিন পর এই ফরম্যাটের ক্রিকেটে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ, তাই একটু বাড়তি সতর্কতা টাইগার শিবিরে। তবে ব্যাটিং ডেপথ ভালো থাকায় আত্মবিশ্বাসী অধিনায়ক লিটন দাস। শেখ মেহেদি, নাসুম, রিশাদ যারা স্পিন বল করে তাদের কাছ থেকে আমরা একটু ব্যাটিং আশা করি। সাথে আমাদের যে অলরাউন্ডারগুলো আছে তারা বোলিং সাথে যদি আমাদেরকে ব্যাটিং দিতে পারে তাহলে হেলদি একটা ব্যাটিং অর্ডার তৈরি হয়। বোলিংয়ে দেশসেরা পেসারদের বিশ্রাম দেয় দায়িত্ব বেড়েছে স্পিনারদের। পেস ইউনিট সামলানোর দায়িত্ব পড়তেছে শরীফুল সাকিবদের ওপর। এর সাথে রিপন মন্ডল, সাইফুদ্দিন ও নতুন স্কোয়াডে আসা আব্দুল গাফফার সাকলাইনদের মধ্য থেকে খেলবেন 2 জন। মুস্তাফিজ তো মুস্তাফিজই, তার জায়গায় গ্যাপ পূরণ করাটা খুবই ডিফিকাল্ট। বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে এটা মনে রাখতে হবে যে যেদিন মুস্তাফিজ খেলবে না, সামহাও কোনো কারণে ইনজুর্ড হয়ে গেলে কোনো না কোনো প্লেয়ারকে তো খেলতে হবে। অপরদিকে নিউজিল্যান্ড খেলবে একেবারে নতুন একটি দল নিয়ে, যে দল নিয়ে টি20 বিশ্বকাপে দ্বিতীয় সেরা হয়েছে তারা। সেই দলের কেবল ঈশ্বরদী আছেন বাংলাদেশের বিপক্ষে। এছাড়া বাকিদের মধ্যে এই সিরিজের অধিনায়ক টম লাথামের অভিজ্ঞতাই শুধু বলার মতো। তবুও জয়ের আশা লাথামের কণ্ঠে। আমাদের দলের আন্তর্জাতিক অভিজ্ঞতা কম হলেও ঘরোয়াতে সবার টি20 খেলার অভিজ্ঞতা রয়েছে। আমাদের কিছু ক্রিকেটার আছে যারা বিশ্বব্যাপী বিভিন্ন লিগে আন্তর্জাতিক ক্রিকেটারদের বিপক্ষে ভালো পারফর্ম করেছে। টি20তে একটি ওভার কিংবা কয়েকটি বলেই খেলা পরিবর্তন হয়ে যায়। আমরা চেষ্টা করব এমন মুহূর্ত পেলে কাজে লাগাতে। হয়তো একজন ভালো খেললেও ম্যাচ বের হয়ে আসবে। ওয়ানডের মতো টি20তেও খেলা হবে দিনের আলোতে, আর তাই উভয় দলই অনুশীলনও করে দুপুরের তপ্ত রোদে। 2 দলের অনুশীলনের মাঝে হয় ট্রফি উন্মোচন। আতিকুল ইসলাম শাকিল, RTV, চট্টগ্রাম।
পেশাদার লিগে সাফ কোটা বিলুপ্ত না করে কমানোর যুক্তি দিয়ে বাফুফের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠক করেছে ফুটবলাররা। সেই সঙ্গে বিদেশি কোটাও কমানোর পক্ষে মত দিয়েছে তারা। বাফুফের সঙ্গে ফুটবলারদের হওয়া দ্বিতীয় দফার এই বৈঠকে খেলোয়াড় কল্যাণ সমিতির বাইরে গিয়ে উপস্থিত ছিলেন প্রায় 25 ফুটবলার। সাফ ও বিদেশি কোটা মিলিয়ে মোট 4 জন একাদশে খেলানোর প্রস্তাব দিয়েছে ফুটবলাররা। সাফ কোটায় 5 ফুটবলার খেলার বিরোধিতাও করেন তারা। এদিকে ফুটবলারদের এসব প্রস্তাব গুরুত্ব সহকারে সভাপতি বরাবর পাঠানো হবে বলে জানান বাফুফের নির্বাহী সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। খেলোয়াড় বিন্দু আমাদেরই ভাই, এবং আমরাও কিন্তু আজকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যেখানে আমরা আসছি না কেন, আমরা কিন্তু ক্লাবের প্রতিনিধি হিসাবেই আসছি। প্রথম চিঠিটা যখন এরা দিয়েছে সেটা কিন্তু আমলে এনেছে, এবং তাদের কনসেপ্টটা নেওয়ার জন্য আজকে আমরা বসছি। এবং এইটা আমার মনে হয় ওরা যে কনসেপ্টটা দিয়েছে এটা গঠনমূলক, যে আমরা এক্সিকিউটিভ কমিটিতে এটা তুলে ধরবো, প্রেসিডেন্ট আসলে প্রেসিডেন্টের কাছে তুলে ধরবো। তুলে ধরার পরে আমার মনে হয় এটা আর আমাদের কোনো সমস্যা থাকবে না। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।